নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। মার্কো রুবিও, যিনি ট্রাম্প প্রশাসনের বিদেশ সচিব হবেন, মাইক ওয়ালজ, যিনি ট্রাম্প প্রশাসনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হবেন, তুলসী গাবার্ড, যিনি ট্রাম্প প্রশাসনের ডিরেক্টর ইন্টেলিজেন্স হবেন, কাশ প্যাটেল, যিনি FBI এর ডিরেক্টর হবেন ট্রাম্পের জমানায়, বিবেক রামস্বামী, যিনি ইলন মাস্কের সঙ্গে ট্রাম্প প্রশাসনকে অ্যাডভাইস দেবেন। এরা সবাই হচ্ছে ভারত বন্ধু, ঘোষিত চীন বিরোধী এবং র্যাডিক্যাল ইসলামের ভয়ঙ্কর বিরোধী। এদের মধ্যে তুলসী গাবার্ড, তিনি হচ্ছেন প্র্যাকটিসিং হিন্দু। এবং আপনাদের মনে আছে কিনা জানি না, ক্যালিফোর্নিয়ায় টেক্সট বুকে, মিড লেভেল স্কুলের টেক্সট বুকে কিছু কিছু অংশ ছিল যেগুলো হচ্ছে ভারত বিরোধী এবং সনাতন বিরোধী। তুলসী গাবার্ড, তারপরে হিন্দু স্বয়ংসেবক সংঘ, হিন্দু আমেরিকান ফাউন্ডেশনের উদ্যোগে বাধ্য করে ক্যালিফোর্নিয়ার প্রশাসনকে তাদের পাঠ্যসূচি থেকে সনাতন বিরোধী, ভারত বিরোধী এই অংশগুলো বাদ দিতে। তিনি নরেন্দ্র মোদীর আমন্ত্রণে 2014 সালে ভারতে এসেছিলেন। তিনি প্র্যাকটিসিং হিন্দু, ঘোষিত ভারতপন্থী, চীন বিরোধী এবং র্যাডিক্যাল ইসলামের বারন্ত যাতে না হয় সেই জন্য বদ্ধপরিকর। তিনি এরদোগানকে মেগালোম্যানিয়াক বলেন। পাকিস্তান যে আমেরিকার ক্ষতি করে, পাকিস্তানের সঙ্গে যে কোনো রকম সম্পর্ক রাখা উচিত নয় মার্কিন প্রশাসনের, সেই বিষয় নিয়ে সদা সরব। এবং তিনি একজন মোদিজির অনুরাগী এবং মোদিজিও তার সঙ্গে দীর্ঘদিন ধরে সুসম্পর্ক রেখেছেন। তুলসী মার্কিন কংগ্রেসে ছিলেন। 2022 সালে ডেমোক্র্যাটদের থেকে সরে এসে রিপাবলিকানদের সঙ্গে যুক্ত হন, ট্রাম্পের সমর্থনে প্রচার পর্যন্ত করেছিলেন। ন্যাশনাল ইন্টেলিজেন্সের ডিরেক্টর, মানে 18টা এজেন্সির আন্ডারে পড়ে। এটা 2004 সালে তৈরি করা হয় দপ্তরটা, 9/11 পরবর্তীকালে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তবে আমেরিকার কিছু ডিপ স্টেট আছে, তারা বলতে পারেন যে তুলসীকে সমস্ত আসপেক্টটাই মাথায় রাখতে হবে। শুধু কি বলবো আর কি, ভারত আমেরিকার সম্পর্ক মজবুত করা নিশ্চয়ই তার একটা কর্তব্য হবে, কিন্তু আমেরিকা তো শুধু ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক নেই, অন্যান্য অনেক দেশের সঙ্গেও আছে। সেগুলোকেও তুলসী গাবার্ডকে একই রকম ভাবে গুরুত্ব দিতে হবে, সেটাই সময়ের দাবি। এই ডিপ স্টেট অ্যাক্টররা হয়তো তুলসীর কাজে আগামী দিনে বাধা সৃষ্টি করবে। যেমন কাশ প্যাটেল, যাকে CIA এর ডিরেক্টর হওয়ার কথা ছিল কিন্তু তিনি হননি, কিন্তু তাকে FBI এর ডিরেক্টর করা হচ্ছে। মাইক ওয়ালজ, যিনি আমেরিকান সেনাবাহিনীতে ছিলেন, আফগানিস্তানের মাটি থেকে আমেরিকার সেনা সরানোর বিরোধী ছিলেন, তিনি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার এবং মার্কিন কংগ্রেসে ইন্ডিয়ান ককাসের সক্রিয় সদস্য। আর যিনি বিদেশ সচিব হচ্ছেন, তিনিও ভারত বন্ধু। এই আমেরিকা ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এই 4 গুরুত্বপূর্ণ পদে ভারতপন্থীদের আশায় উদ্বেগ বাড়ছে ঢাকা, ইসলামাবাদের। আমি তেহরানের কথা আজকে বললাম না, তেহরান আজকে আমার আলোচ্য সূচিতে নেই, তবে তেহরানও বিপদে পড়বে। তাদের যে ওই ছক, অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স, তাদের ভাষায় আমরা বলি অ্যাক্সিস অফ ইভিল, হিজবুল্লাহ, হামাস, হুতিকে ব্যবহার করে ইসরায়েলের মাটিকে রক্তাক্ত করা এবং বিনিময়ে পশ্চিম দুনিয়ার সঙ্গে ব্যাক চ্যানেল করে ইরানের উপর যে স্যাংশন আছে সেই স্যাংশন উইথড্র করার চেষ্টা করা। অর্থাৎ আমি হিজবুল্লাহ, হামাস, হুতিকে সংযত করব, তুমি
তার বিনিময়ে আমার উপর যে আর্থিক নিষেধাজ্ঞা আছে সেটাকে তুলে নাও। অর্থাৎ শান্তি ফিরিয়ে আনার ক্ষেত্রে আমি উদ্যোগ নেব, বিনিময়ে তোমাকে স্যাংশন প্রত্যাহার করতে। আমার মনে হয় না যে ট্রাম্প আয়াতুল্লাদের এই কি বলবো এই ফাঁদে পা দেবেন, কারণ তিনি নেতানিয়াহুকে বলতেই পারেন আপনি হামাস হিজবুল্লাহকে একেবারে নিঃশেষ করুন, প্রয়োজনে আমেরিকা সক্রিয়ভাবে থাকবে। কিন্তু এটা আজকে আমার আলোচ্য সূচি নয়। আমার আলোচ্য সূচিতে আছে ঢাকা ইসলামাবাদ। দেখুন, পাকিস্তানের ভারত বিরোধী সেনাপ্রধান আসিম মুনির কয়েকদিন আগে ইসলামাবাদে একটা থিঙ্ক ট্যাঙ্কের সবাই গিয়ে বলেছেন যে উগ্র হিন্দু জাতীয়তাবাদ বিদেশের মাটিতে বিভিন্ন লোককে খুন করছে। তিনি এটাও বলেছেন যে 6 খালিস্তানিদের আন্দোলন তারা সমর্থন করেন, তারা সেপারেট খালিস্তান চান, এর মধ্যে অন্যায় কি আছে, কাশ্মীরেরও মানুষের তো আত্মনিয়ন্ত্রণের অধিকার চান, ব্লা 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 ব্লা। আসলে পাকিস্তান যেহেতু নিজে প্রচন্ড কোণঠাসা, আর্থিকভাবে কোণঠাসা, আমেরিকার সঙ্গে তাদের সম্পর্ক আর ভালো নয়, ট্রাম্প প্রশাসন আনুষ্ঠানিকভাবে ক্ষমতায় আসলে সম্পর্ক আরো তিক্ত হবে, অর্গানাইজেশন অফ ইসলামিক কান্ট্রিজ তাতেও পাকিস্তান কোণঠাসা, সৌদি যুবরাজের সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠ সম্পর্ক, আবার সৌদির বিদেশমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে এসে দেখা করছেন, ভারত আবার আবুধাবি সহ ইউএই সবার সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করছে। তাই ধর্ম এক হলেও পাকিস্তানকে গোয়াটা পাত্তা দেয় না সৌদি। আমেরিকাও পাকিস্তানকে ফেল স্টেট বলে মনে করে এবং পাকিস্তান তাদের কাজে লাগবে না এটা তারা মনে করে। সেটা 7-এর দশকের শেষে 8-এর দশকের গোড়ায় ব্যাপারটা অন্য ছিল। আফগানিস্তানে সোভিয়েত মদতপুষ্ট সরকার ছিল, সেই সরকারকে উৎখাত করার জন্য আমেরিকা সক্রিয় ছিল, সেখানে পাকিস্তানকে তাদের কাজে লেগেছে। সেই সময় তারা পাকিস্তানকে বিপুল পরিমাণে সামরিক সাহায্য, আর্থিক সাহায্য করেছে নাজিবুল্লাহ জমানাকে শেষ করার জন্য। কিন্তু সেই বিষয়টা এখন আর নেই। উল্টে আফগানিস্তান তালিবানের সঙ্গেই পাক সেনাবাহিনীর লড়াই হচ্ছে, তারা মদত দিচ্ছে পাকিস্তানের তেহরিকে তালিবান পাকিস্তানকে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. আর পাকিস্তানের অভ্যন্তরীণ অবস্থা কি আপনারা সবই জানেন। অগ্নিমূল্য জিনিসপত্রে, পেট্রোল ডিজেলে মারাত্মক মুদ্রাস্ফীতি। আমরা 5-6% মুদ্রাস্ফীতি হলে আমাদের রান্না করে তার ছ্যাঁকা লাগে, আর পাকিস্তানে মুদ্রাস্ফীতি 38%। $1 হচ্ছে 280 পাকিস্তানি টাকা। ভাবতে পারছেন কোথায় গেছে? বারবার করে IMF এর দরবারে যাচ্ছে, আমাকে বেল আউট প্যাকেজ দাও। জন্মলগ্ন থেকে পাকিস্তান 24 বার IMF এর শরণাপন্ন হয়েছে বেল আউট প্যাকেজ নেওয়ার জন্য। পাকিস্তান IMF অ্যাডিক্ট। সেই জন্য নিজেদের ঘরোয়া রাজনীতিতে শাহবাজ শরীফ পারছেন না, সামাল দিতে পারছেন না, তাই ভারত বিরোধী চড়া শুরু। 71-এ পাকিস্তানে অঙ্গহানি হয়েছিল, ভারত তাদের যুদ্ধে হারিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছিল, সেই ক্ষত তারা ভুলতে পারছে না। তাই যখন তারা দেখছে বাংলাদেশে মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি ক্ষমতায় এসছে, হেফাজত, হিজবুত তাহরির, জামাত ছড়ি ঘোরাচ্ছে ক্ষমতার নিয়ন্ত্রক, এই সুযোগে পাকিস্তান ঢাকার সঙ্গে সম্পর্ক মজবুত করতে চাইছে। সেই জন্য করাচি থেকে 53 বছর বাদে প্রথম পণ্যবাহী জাহাজ সরাসরি চট্টগ্রামে এলো। সেই পণ্যবাহী জাহাজের 300টা কন্টেনার ছিল, তাতে মাদক আছে না অস্ত্র আছে আমরা জানি না। দুদেশের চুক্তি হয়েছে পাকিস্তান থেকে আগত পণ্যবাহী জাহাজের কন্টেনারকে বন্দরে আসার পর আর পরীক্ষা করা হবে না। এখন সেই কন্টেনারে নিষিদ্ধ মাদক থাকতে পারে, অস্ত্র থাকতে পারে, জঙ্গিদের হাতে তুলে দেওয়ার জন্য সেই অস্ত্র নিয়ে তারা বাংলাদেশে নাশকতা করবে, ভারতবর্ষে নাশকতা করবে আমরা জানি না। জিন্নার জন্মদিন ঘটা করে ঢাকা প্রেস ক্লাবে পালিত হচ্ছে। পাকিস্তান হাইকমিশন এখন ঢাকায় অত্যন্ত অ্যাক্টিভ। পাকিস্তানের বিশ্ববিদ্যালয়ে
বাংলাদেশের ছাত্রছাত্রীরা গেলে স্কলারশিপ পাবে, শুনছি ভিসা অন অ্যারাইভাল, পাকিস্তানের বেতারে উর্দু সম্প্রচার হবে, মানে খুব একটা হবনবিং চলছে, খুব মাখো মাখো ভাব। তা আমরা একটু উদ্বিগ্ন, কারণ সন্ত্রাসবাদী রাষ্ট্র পাকিস্তান আর এখন জঙ্গিদের স্বর্গরাজ্য হয়ে উঠতে চলা বাংলাদেশ যদি কাছাকাছি আসে, তাদের তো লক্ষ্যই হবে যে ভারতের ক্ষতি করা। ভারতের উপর জাতক্রোধ পাকিস্তানে, সবকটা যুদ্ধে তারা হেরেছে, পাকিস্তানের অঙ্গহানি হয়েছে। আর দেখুন, এখন কিন্তু উন্নত দুনিয়া দক্ষিণ এশিয়া বলে না, তারা বলে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, ভারতীয় উপমহাদেশ। এটা হচ্ছে ব্র্যান্ড ভারত। কারণ এই বাংলাদেশ, পাকিস্তান এবং একসময় বার্মাও তো আমাদের মধ্যে ছিল। তাহলে ভারতীয় উপমহাদেশ, আমি বার্মার কথা ছেড়ে দিলাম, পাকিস্তান বাংলাদেশ তো ছিল। তাই সাউথ এশিয়া না বলে এখন পশ্চিমী গণমাধ্যম, পশ্চিমের মানুষ, পশ্চিমের সরকার সবাই বলে ভারতীয় উপমহাদেশ। কারণ ব্র্যান্ড ভারত এমন ভাবে এস্টাবলিশ হয়েছে, সেটাকে কেউ অস্বীকার করতে পারে না। আপনি লন্ডনে যান, প্যারিসে যান, আমেরিকায় যান, ভারতীয় রেস্তোরাঁ দেখবেন, তার অনেকের মালিক কিন্তু আবার বাংলাদেশি বা পাকিস্তানি, কিন্তু লেখা আছে গ্লো সাইন বোর্ডে ভারতীয় রেস্তোরাঁ, ইন্ডিয়ান ফুড, অর্থাৎ ব্র্যান্ড ভারত। এটা বিশ্বে প্রতিষ্ঠিত হয়েছে। এটা কি পাকিস্তান ভালোভাবে মানতে পারে? বাংলাদেশ মানতে পারে? যতদিন শেখ হাসিনা ছিলেন, তিনি পাকিস্তানের বিপদ বুঝেছিলেন, তিনি বৃহৎ প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্ক মজবুত করেছিলেন, সফল হয়েছিলেন। তার আমলে বাংলাদেশের মাটি থেকে জঙ্গি ঘাঁটি সরাতে তিনি উদ্যোগে নিয়েছিলেন, অনেকটা সফল হয়েছিলেন, পুরোপুরি হননি। আবার তিনি হেফাজতে ইসলামকে সঙ্গে রাখার জন্য বাংলাদেশের পাঠ্যসূচিতে পরিবর্তন করেছিলেন, রবীন্দ্রনাথকে বাদ দিয়েছিলেন, এরকমও হয়েছে। তিনি মৌলবাদীদের সন্তুষ্ট করার জন্য মডেল মসজিদের জন্য অর্থ বরাদ্দ করেছিলেন, ওয়াজ মাহফিলকে প্রশ্রয় দিয়েছিলেন। তার থেকেই ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরি হয়েছে, তার জন্যই শেখ হাসিনার জমানার পতন হয়েছে, তাকে দেশ ছাড়তে হয়েছে। কিন্তু তা সত্ত্বেও 2009 থেকে 2024 হাসিনা জমানায় বাংলাদেশের মাটি থেকে ভারত বিরোধী জঙ্গি কার্যকলাপকে সরকারিভাবে কোনো উৎসাহ দেওয়া হয়নি। এবার পরিস্থিতি বদলেছে, কারণ যারা বাংলাদেশে ক্ষমতায় তারা পাকিস্তানের দোসর, তারা ভারতকে প্রতিপক্ষ বলে মনে করে, শত্রু দেশ বলে মনে করে, এবং অন্তর্বর্তী সরকারের বিভিন্ন প্রধানের গলাতে সেই ভারত বিরোধিতার সুর। আর ইউনুস ছিলেন ক্লিন্টন দম্পতির কোলের ছেলে, রিপাবলিকানদের সঙ্গে তার সম্পর্ক মজবুত ছিল না। ডোনাল্ড ট্রাম্প দুটো টুইট করেছেন, একটা দিওয়ালির পরে করেছিলেন বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের নির্যাতন নিয়ে, বলেছিলেন যে তিনি ক্ষমতায় থাকলে এগুলো হতে দিতেন না। 10ই নভেম্বর নূর হোসেন শহীদ দিবস, সেখানে বাংলাদেশের কিছু মানুষ হতে পারে তারা আওয়ামী লীগের সমর্থক, ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে জেতায়, ট্রাম্পের ছবি নিয়ে তারা রাস্তায় বেরিয়েছিলেন। তাদের উপর বাংলাদেশের সেনা পুলিশ যে অত্যাচার করেছে সেই ছবি ট্রাম্পের কাছে গেছে। তিনি বলছেন হাসিনার অবর্তমানে কি হচ্ছে, কোন পথে বাংলাদেশ ইত্যাদি। আর ট্রাম্পের যে প্রশাসন আনুষ্ঠানিকভাবে 20শে জানুয়ারির পর দায়িত্ব নিচ্ছে, তাদের মধ্যে ভারতপন্থীদের সংখ্যা বেশি, বিভিন্ন কি পজিশনে, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, ডাইরেক্টর ন্যাশনাল ইন্টেলিজেন্স, বিদেশ সচিব, FBI এর মহানির্দেশক, এবং এরা ঘোষিতভাবে চীনের বিরোধী, র্যাডিক্যাল ইসলামের বিরোধী। তাহলে ট্রাম্পের নতুন অ্যাডমিনিস্ট্রেশন ঘুম ছুটিয়ে দিয়েছে ঢাকা ইসলামাবাদের সঙ্গে তো আমেরিকার সম্পর্ক আর মজবুত নয়। আর ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান হওয়ায় রিপাবলিকান অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে সম্পর্ক কোনো অবস্থাতেই মজবুত হবে না। আর তার উপরে এই বাংলাদেশের মাটিতে যদি র্যাডিক্যাল ইসলামের পুনরুত্থান হয়,
সেটা ভারতীয় উপমহাদেশের ক্ষেত্রে অশনি সংকেত এবং সামগ্রিকভাবে দুনিয়ার শান্তি সুস্থিতির পক্ষেও বিপদ। তাই কোনো অবস্থাতেই মার্কিন প্রশাসন ইসলামাবাদ আর ঢাকাকে রেয়াত করবেন এবং তারা ভারতীয় উপমহাদেশে তাদের কি নীতি হবে সেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনা করেই ঠিক করবেন। হতে পারে যে নরেন্দ্র মোদী তার যে মতামত দেবেন ডোনাল্ড ট্রাম্পকে, হয়তো দিয়েছেন, আগামী দিনে আরো দেবেন, যে দক্ষিণ এই ভারতীয় উপমহাদেশের পরিস্থিতি নিয়ে। তখন সেই পথটাই হয়তো ট্রাম্প অনুসরণ করবেন, কারণ ডোনাল্ড ট্রাম্প 2-তে যারা কি পোর্টফোলিওতে আছেন তারা ঘোষিতভাবে রাডিকাল ইসলামের বিরোধী এবং প্রত্যেকে ভারত বন্ধু। অর্থাৎ ডেমোক্র্যাটরা থাকলে ইউনুসের প্রশাসন যে লিভারেজটা পেত সেটা কিন্তু এবার পাবে না, এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। আর ইউনুস প্রশাসন কোর্স কারেকশন করার রাস্তায় হাঁটছে না। আমরা 90,000 টন চাল পাঠালাম, আলু পাঠাচ্ছি, পেঁয়াজ পাঠাচ্ছি, নেপাল ভারত বাংলাদেশের মধ্যে যে বিদ্যুৎ সরবরাহ হচ্ছে, ভারতীয় গ্রিড ব্যবহার করে নেপাল থেকে বাংলাদেশ বিদ্যুৎ নিচ্ছে। তাও আসিফ নজরুল জঙ্গিদের ধর্মপিতা বলছেন যে ভারতের মতো প্রতিবেশী থাকলে আর শত্রুর দরকার হয় না। ভারত নাকি বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করছে, শেখ হাসিনা নাকি বাংলাদেশ বিরোধী বিবৃতি দিচ্ছেন। শেখ হাসিনা কোথায় দিয়েছেন? তিনি টেলিফোনে কিছু কথা বলেছেন, সেগুলো ভাইরাল হয়েছে, আর কিছু বলেননি। আর শেখ হাসিনা ভারতের বন্ধু ছিলেন, তার এই ভারতে থাকা নিয়ে ভারতের সবকটি রাজনৈতিক দলের মধ্যে ঐক্যমত্য হয়েছে, হাসিনা যতদিন চাইবেন ততদিন এখানে থাকবেন, এ নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। নিরাপত্তার কারণে তার বাসস্থান গোপন রাখা হয়েছে, তবে তিনি টেলিফোনে কথা বলছেন, এই দেশে তার প্রচুর বন্ধু বান্ধব আছে, তাদের সঙ্গে দেখা করছেন। কিন্তু যারা বেআইনিভাবে বাংলাদেশ ছেড়ে ভারতে এসছেন, সে আওয়ামী লীগের নেতা হোক, তাদের সাথে তিনি কথা বলছেন না। হতে পারে বাংলাদেশ গভর্নমেন্ট ইন এক্সাইল তৈরি হবে, এবং হতে পারে, আমি জানি না, কিন্তু শেখ হাসিনা কতদিন ভারতে থাকবেন সেটা একান্তভাবে তার উপর নির্ভর করছে। ইন্টারপোলে বলেছেই বলে আসিফ নজরুল বললেন হাসিনাকে প্রত্যার্পণ করার, ওগুলো প্লেইং টু দ্য গ্যালারি। 100 দিন পেরিয়ে গেল বাংলাদেশ সরকারে, সেখানে আলুর কেজি 75 টাকা, চালের কেজি 60 টাকা। আলুর কেজির দাম চালের কেজির থেকে বেশি, ভাবুন। পেঁয়াজ বাড়ন্ত, টাকা পয়সা নেই, ব্যাংকগুলো ঢুকছে, গার্মেন্ট ইন্ডাস্ট্রি ঝাঁপ ঘটানোর মুখে, কর্মীরা বেতন না পেয়ে রাস্তায় নেমে আসছেন, পুলিশ সেনার গাড়ি ভাঙচুর হচ্ছে, সড়ক অবরোধ হচ্ছে, এই হচ্ছে ডামাডোল। তার মধ্যে রাডিকাল ইসলামের চাষাবাদ হচ্ছে, বাংলাদেশকে আফগানিস্তান পরিণত করার হুঙ্কার দেওয়া হচ্ছে, ধর্মনিরপেক্ষতাকে মুছে ফেলার চেষ্টা হচ্ছে, মেয়েদের স্বাধীনতাকে খর্ব করা হচ্ছে, মুক্ত মনা অসাম্প্রদায়িক বাংলাদেশিদের খতম করার ফতোয়া দেওয়া হচ্ছে। তা এই পরিস্থিতিতে আগামী 20শে জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় ইনিংস শুরু করবেন এবং এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই, ইসলামাবাদ এবং ঢাকার রক্তচাপ তিনি বাড়িয়ে দেবেন ক্ষমতা আসার কয়েকদিনের মধ্যেই।